আমরা দেখেছি নিউটনের প্রথম নিয়ম বলছে যে স্থির বস্তু স্থিরই থাকবে, অর্থাৎ বস্তুটি অপরিবর্তিত গতিতে যদি চলে তাহলে ওই বেগেই চলতে থাকবে যদি না তার উপরে কোনো বল প্রয়োগ করা হয়। সংক্ষেপে স্থির গতিতে চলন্ত বস্তু অপরিবর্তিত গতিতে চলতে থাকে যদি না কোনো বলের প্রভাব তার উপরে পড়ে। স্থির অবস্থার ব্যাপারটা এরই মধ্যে নিহিত আছে। স্বভাবতই প্রশ্ন জাগে, এই স্থির গতিবেগের ওপরে বলের প্রভাব কিভাবে অনুভূত হবে? নিউটনের দ্বিতীয় নিয়ম এই প্রশ্নের উত্তর দিচ্ছে একটি বিখ্যাত সমীকরণের মাধ্যমে। সেই সমীকরণটি হচ্ছে, আমরা সেটাই আলোচনা করব এখন। এই দ্বিতীয় নিয়মের সমীকরণটি হচ্ছে যে ফোর্স বা বল হচ্ছে যে বস্তুটির উপর সেটি প্রয়োগ করা হচ্ছে তার ভর, মাস, এবং সে এই বলের বা ফোর্সের প্রভাবে সে ত্বরিত হবে, সে অ্যাক্সেলারেটেড হবে, সে আর ক্রমাগত বেশি গতিতে চলতে থাকবে। ধরা যাক একটা বস্তু মহাশূন্যে রয়েছে। যদি বস্তুটি এবং কোনো তার উপরে প্রথমে কোনো বল কাজ করছে না, কিন্তু তারপরে একটি বল প্রয়োগ করা হলো, তাহলে তার স্থির গতিবেগ, সেটা হয় থেমেই ছিল না হলে একটা স্থির গতিতে চলছিল, সেই গতিবেগের পরিবর্তন হবে। এবং ঠিক কেমন করে সেই পরিবর্তনটা হবে তা এই নিউটনের দ্বিতীয় নিয়ম বলে দিচ্ছে। এবং যেরকম আমরা দেখেছি যে একটি ইট বা পাথর খণ্ড শূন্যে ভাসছে, তার উপরে এখন এই দ্বিতীয় নিয়ম বলছে যে বস্তুর চলাফেরা বেশ সহজ অঙ্কের সাহায্যেই বর্ণনা করা যায়, যেরকম আমরা দেখলাম F = ma। এবং যদি একাধিক বল প্রয়োগ করা হয় যাদের যোগফল 0, তাহলে কিন্তু বস্তুটির গতির কোনো পরিবর্তনই হবে না, কারণ a হয়ে যাবে 0 এবং তার মানে গতিবেগ সমান থাকবে। কাজেই সেটাই হচ্ছে প্রথম নিয়ম, এর মধ্যেই রয়েছে সেটা। কাজেই F এখানে যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে যেসব বল বা ফোর্স আরোপিত হচ্ছে বস্তুটির উপর তাদের যোগফল। আর একটু আগে যেটা বললাম, সেই যোগফল 0 হলে প্রথম নিয়মে ফিরে যাচ্ছি। লক্ষ্য করো যে যদি F 0 থেকে বেশি হয়, মানে F এর একটা যেটা মাপা যাবে এরকম একটা পরিমাণ থাকে, তাহলে ত্বরণের দিক এবং ফোর্স, এটিও তো ভেক্টর, F হচ্ছে একটি ভেক্টর, কাজে তার একটি দিক আছে এবং তার একটা পরিমাণ আছে, যেটা আর মাস বা ভর যেহেতু একটি স্কেলার যার কোনো দিক নেই, সে ওই a কে মানে অ্যাক্সেলারেশনকে গুণ করছে শুধু। কাজেই অ্যাক্সেলারেশন ও একটি ভেক্টর এবং তার দিক এবং F এর দিক সবসময় একই দিকে ফেরানো। আচ্ছা, বস্তুটির ভর যদি অপরিবর্তিত থাকে, মানে m যদি না বদলায়, তাহলে বল ও ত্বরণের অনুপাত একই থাকবে। এই অনুপাতকেই আমরা ভর বলছি। F কে মানে ওই বলকে m দিয়ে ভাগ করলে পাই ত্বরণ, আর ত্বরণকে ভর দিয়ে গুণ করলে পাই F। ভর ও ওজনের সম্পর্ক নিয়ে পরে আমরা আলোচনা করব। সংক্ষেপে বলে রাখি যে ভর হলো বস্তুর পরিমাণের মাপকাঠি, আর ওজন হলো সেই বস্তুর উপরে পৃথিবীর মহাকর্ষ বলের টানের পরিমাণ। তাই ওজন হলো
মহাকর্ষ বল এবং ভর হলো বস্তুর পরিমাণের হিসেব। তাই চাঁদে বা মঙ্গল গ্রহে গেলে আমাদের ওজন কম হবে, কারণ এরা পৃথিবীর থেকে ছোট এবং মহাকর্ষের বলও সেখানে অপেক্ষাকৃত কম। ভর কিন্তু একই থাকবে। বল ও ত্বরণের সম্পর্ক খুব সহজ। এই নিউটনের দ্বিতীয় নিয়মে যেটা দেখছি, যদি সেটা অন্যরকম হতো, ধরো বল যদি ভর এবং ত্বরণের দ্বিগুণ হতো, বা যদি তার বর্গ হতো, মানে স্কোয়ার হতো, তাহলে কিন্তু আমাদের বিশ্বজগতের আকার প্রকার সম্পূর্ণ অন্যরকম হতো এবং নিয়ম কানুনও হতো অন্য। সেটা অবশ্য একেবারেই কাল্পনিক জিনিস বলছি, কারণ আমরা যে জগতে বাস করি সেখানে F=ma চিরদিন। আচ্ছা, এই বলের এককের নাম নিউটন। মনে করো F সমান ma সমান 10 নিউটন, এবং নিউটন এবং এদের এককগুলো বসাচ্ছি এখন। তাহলে হচ্ছে 10 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কারণ ভরের মাপ হচ্ছে কিলোগ্রাম দিয়ে, একক হচ্ছে কিলোগ্রাম, এবং অ্যাক্সেলারেশন বা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং এই বলটি যদি 2 কিলোমিটার ভরের বস্তুর ওপর আরোপিত হয়, মানে m সমান 2 কিলোমিটার, তাহলে সেটা কি পরিমাণ ত্বরণ অনুভব করবে? খুব সোজা অঙ্ক। সেটা হবে, যেহেতু F=ma, সেই জন্য তাহলে a হবে 5 মিটার পার সেকেন্ড। খুব সহজ অঙ্ক। যদি দ্বিগুণ বল প্রয়োগ করা হতো, যদি F 20 নিউটন হতো, তাহলে কত অ্যাক্সেলারেশনটা কত হতো? 2 কিলোগ্রাম বস্তুটির আবার সহজ হিসেব, তাহলে দেখব যে এর পরিমাণ হতো 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্বিগুণ বল প্রয়োগ করলে অ্যাক্সেলারেশনটিও হবে দ্বিগুণ। m এর ভর যদি অপরিবর্তিত থাকে, তাহলে F বদলালে ও a মানে অ্যাক্সেলারেশন সে একই তালে বাড়বে বা কমবে m অপরিবর্তিত থাকলে। আর যদি একই F দ্বিগুণ ভারী বস্তুর ওপর কাজ করে, তবে তার ত্বরণ হবে অর্ধেক। তাই বস্তু যত ভারী হয়, তাকে চালাতে তত বেশি জোরের দরকার হয়।